খেলা হবে খেলা। আজকে যে ঘটনা ঘটেছে তরতাজা ফ্রেশ নিউজ, আজকের এই ঘটনায় ইতিহাস সাক্ষী একদিনে সর্বোচ্চ পরিমাণ নতুন রেকর্ড করেছে একটা জায়গায়। জাস্ট কৌশলটা কি অবলম্বন করছে যে এইখানে আশ্চর্য একটা কথা আছে, ইনফরমেশন ইজ মানি অ্যান্ড ইনফরমেশন ইজ পাওয়ার। মারি খেলা কিন্তু শুরু হয়ে গেছে দাদা বাবু, খেলা শুরু হয়ে গেছে, ছুটিয়ে লাল করে দিতে পারে। ভারতের অনেক গোপন পোস্টকে টার্গেট করে এই ড্রোনগুলো তথ্য সংগ্রহ করছিল, অথবা বাংলাদেশ ভারতের গতিবিধি লক্ষ্যে এই ড্রোনকে আকাশে উড়িয়েছে এবং এই ড্রোন পৌঁছে গেছে পাকিস্তানের হাতে। ইতিমধ্যে মালদ্বীপ, পাকিস্তান, বাংলাদেশ, চীন প্রত্যেকটা সীমান্তে এখন নজরদারি চলছে একটি দেশের বিরুদ্ধে, যার নাম ভারত। জনগণ আপনারা হুঁশিয়ার হন, এখনই সময়, এখন যদি না হয় আর কখনো হবে না। সবাই মনে রাখবেন, আমরা ইউনূস স্যারের সাথে আছি, আমরা কারো কথা শুনবো না। আমরা নির্বাচিত সরকার দেখছি তো এই দেশে, দেখছি না ভাই, নির্বাচিত সরকার দেখছি। আপনি ফেসবুকে যান, ইউটিউবে যান, চারিদিকে শুধু চাঁদাবাজি চাঁদাবাজি চাঁদাবাজি। চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস শি জিনপিং বৈঠকে গুরুত্ব পাবে যেসব বিষয়, এই খবর এটা ভারতের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং একটা দুঃসংবাদ। আকাশ অন্ধকার, ভারী হয়ে আসছে অন্ধকার। দিল্লির আকাশের অন্ধকার এখন হাসিনার মাথার উপরে যে কোনো সময় ঝড় বয়ে আসতে পারে। বিএনপিকে কেউ ভুল বোঝাচ্ছে। বিএনপিকে কারা ভুল বোঝাচ্ছে? নেপথ্যে কারা? বিএনপির ইতিহাসে অতীতে এত বড় ভুল তারা কখনো করেনি, এমন করুণ পরিণতি তাদের কখনো হয়নি। তাই কাউয়াকে জীবিত অথবা মৃত কাউয়ার সন্ধান যে দিতে পারবেন, তার জন্য আমার তরফ থেকে কেটিভি 24 এর পক্ষ থেকে 1 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করছি। কাউয়া মারা গেছে যদি কেউ সন্ধান দিতে পারেন, অথবা কাউয়া বেঁচে আছে যদি সন্ধান দিতে পারেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াতে চাই না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস শি জিনপিং বৈঠকে গুরুত্ব পাবে যেসব বিষয়, বাংলা ট্রিবিউনের দর্শক এটি রিপোর্ট। এই খবর এটা ভারতের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং একটা দুঃসংবাদ বলা যায়। আগে যেমন শেখ হাসিনা গেছে ভারত সফরের পর চীনে, নির্ভর ভারত, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের এই চীন সফরকে ভারত কোনোভাবেই ভালোভাবে নেবে না। তারা মনে করবে যে ক্রমেই যে ভারত বিরোধী শক্তি যে জোরদার হচ্ছে, জোরালো হচ্ছে, এটা হচ্ছে তারই পদক্ষেপ। ইতিমধ্যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এপ্রিল মাসে আসছেন, এটা মোটামুটি নিশ্চিত, এবং তার সফরের প্রস্তুতি চলছে যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসবেন এবং তিনি আসার পর নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনূসকে পাকিস্তান সফরের দাওয়াত দেওয়া হবে, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূস শাহবাজ শরীফকে বাংলাদেশে আমন্ত্রণ জানাবেন। তার পাশাপাশি আবার চীনের সাথে ধরম মহরম। ইতিমধ্যে তিস্তা ব্যারেজ নিয়ে অনেক দূরে গিয়েছে চীন, একটি সমঝোতা স্মারকও সই হয়েছে বলে শোনা যাচ্ছে, সেটি নিয়ে নিশ্চয়ই এখন অগ্রসর হবে বাংলাদেশের নতুন কর্তৃপক্ষ। এই খবরগুলো বা এই ঘটনাগুলো ভারতকে আরো শঙ্কিত করবে, ভারতের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বাড়াবে নিঃসন্দেহে বলা যায়। যে ঢাকা দিল্লির মধ্যে অস্বস্তিকর সম্পর্ক, যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার প্রেক্ষাপটে চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সব ঠিকঠাক থাকলে আগামী 28শে মার্চ বেইজিং এ চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি ক্রমপরিবর্তনশীল ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়েও দুই নেতার মধ্যে আলোচনা হতে পারে। বৈঠকে গুরুত্ব পেতে পারে চীনের রাষ্ট্রপতির 3 বৈশ্বিক উদ্যোগ, গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ এবং গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভ। সবকিছু মিলিয়ে এই সফরকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে ঢাকা। এই বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, প্রধান উপদেষ্টার চীন সফরকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি, এই সফরের জন্য প্রস্তুতি নেওয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তিনি বলেন, এবারের সফরে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং প্রধান উপদেষ্টার মধ্যে বেইজিং এর বৈঠক হবে। এছাড়া বাউ ফোরাম ফর এশিয়া কনফারেন্সে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা। আগামী চীনের হাইনান প্রদেশে 25 থেকে 28শে মার্চ অনুষ্ঠেয় বাউ ফোরাম ফর এশিয়া কনফারেন্সে যোগ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানানো হয়। যাই হোক, এখন ইতিমধ্যে তৌহিদ হোসেন সফর করেছেন পররাষ্ট্র উপদেষ্টা, সেখানেও নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর নিয়ে আলোচনা হয়েছে এবং কি কি বিষয় নিয়ে তারা সিদ্ধান্ত নেবেন তার প্রস্তুতি নিশ্চয়ই চলছে। সবকিছু এখনো খোলাসা করা হয়নি, কিছু হয়তো জিনিস জানানো হবে, আবার কিছু
চীন সফর কালে চূড়ান্ত হবে বিষয়। তবে এই সফরটা নিশ্চয়ই সর্বশেষ বাংলাদেশের যেই প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তার যেই অপমানজনক সফর ছিল তার মতো হবে না। আর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন চীনে যাবেন নিশ্চয়ই সেখানে অন্যরকম সম্বর্ধনা অভ্যর্থনা দেওয়া হবে, সেই দৃশ্য নিশ্চয়ই দেশবাসী প্রত্যক্ষ করবেন। দর্শক, রাজনীতিবিদরা বললো না 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 না, আপনার সংস্কার করার দরকার নাই স্যার, আপনি চলে যান, আমরা জনগণের ভোট নিয়ে আইসা সংস্কার করব, দেশকে সোনার বাংলা বানাবো। তাই না, সোনার বাংলা বানাবে। আমরা 54 বছরের সোনার বাংলা দেখছি তো, নির্বাচিত সরকার আইসা কি কি করে এগুলো আমাদের দেখা আছে। যাই হোক, এরপর আসলো রোজা। এই রোজার মাসে কি ব্যবসা বাণিজ্যটা তো হইতো ভাই, আপনারা সবাই জানেন। কিন্তু ইউনূস স্যার বাণিজ্য উপদেষ্টাকে হুকুম করলেন যে ব্যবসায়ীদের সঙ্গে বসেন এবং তাদেরকে চাপ সৃষ্টি করা হলো যে রোজার মাসে কোনো কিছু যদি করেন আপনারা এদিক সেদিক, কাউকে ছাড় দেওয়া হবে না। যার জন্য এই রোজার মাসে দেখেন, গত 15 বছরের রোজা দেখেন, এই রোজার মাসটা দেখেন, কোন রকম বাণিজ্য নাই, কোন রকম লুটপাট নাই, পূর্বে যা দাম ছিল তাই আছে। রোজার মাস সামনে রেখে যে বাণিজ্যটা হইতো সেটা করতে পারলো না। গত 15-16 বছর যারা বাণিজ্য করছে তারা তো পালায় গেছে, কিন্তু ওই শূন্যস্থানে কারা আসছে, যারা আসছে তারাও কিন্তু বাণিজ্য করতে পারলো না। এখন হয়ে গেল গলার কাটা ইউনূস স্যার। কারো মনোপুত না, কিন্তু সবাই গলার কাটা, সবাই গলার কাটা। এবং সবচেয়ে বড় গলার কাটাটা কার জানেন? ভারতের হাই কমিশনার। আগে দেখতেন না আমাদের রাজনীতিবিদদের সঙ্গে বারবার সিটিং দিত, বসতো, বাসায় দাওয়াত করতো, হ্যাঁ, মাসে 2-3টা পার্টি চলতো, সব বন্ধ, কোনো যোগাযোগ নাই, যোগাযোগ বিচ্ছিন্ন করে দিছে ইউনূস স্যার। ভারতও চায় না, ভারতও মনে করে এই লোক গলার কাটা, একে সরাইতে হবে। সবাই গলার কাটা, হায় হায়, মেঘ থম থম করে, কেউ নেই, কেউ না ইউনূস স্যারের পাশে। কিন্তু আমরা থাকবো, আমরা জনগণ থাকবো। জনগণ আপনারা হুঁশিয়ার হন, এখনই সময়, এখন যদি না হয় আর কখনো হবে না। সবাই মনে রাখবেন, আমরা ইউনূস স্যারের সাথে আছি, আমরা কারো কথা শুনবো না। আমরা নির্বাচিত সরকার দেখছি তো এই দেশে, দেখছি না ভাই, নির্বাচিত সরকার দেখছি। আপনি ফেসবুকে যান, ইউটিউবে যান, চারিদিকে শুধু চাঁদাবাজি চাঁদাবাজি চাঁদাবাজি। সরকারের কেউ হেল্প করতে চাচ্ছে না। কারণ কি জানেন? এই সরকারের যদি অযোগ্য প্রমাণ করা যায় যে সরকার কোনো যোগ্যই না, তাহলে তাড়াতাড়ি সরানো যাবে। নির্বাচিত সরকার আইসা সোনার বাংলা বানাবে। এগুলো সব কচু কচু ঘোড়ার ডিম। মুখ খারাপ করলাম না। আপনারা জনগণ ইউনূস স্যারের পাশে থাকেন, একটা চান্স নেন না ভাই, একটা চান্স নেন। 54 বছর তো দেখছি আমরা, একটা চান্স নেই না, দেখি না উনি কি করে, একটু দেখি আমরা যদি জনগণ উনার পাশে থাকি, তাহলে এই গলার কাটাকে গিলতে হবে, সবাই গিলতে হবে, কেউ ফেলতে পারবে না। কাউয়াকে জীবিত অথবা মৃত কাউয়ার সন্ধান যে দিতে পারবেন তার জন্য আমার তরফ থেকে কেটিভি 24 এর পক্ষ থেকে 1 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করছি। 1 লক্ষ টাকা পুরস্কার দেব কাউয়া মারা গেছে যদি কেউ সন্ধান দিতে পারেন, অথবা কাউয়া বেঁচে আছে যদি সন্ধান দিতে পারেন। কারণ জানা গেছে কাউয়া এখনো বাংলাদেশে আছে। যদিও কাউয়া বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়া ছড়িয়েছে যে সে দুবাই আছে, কলকাতা আছে, বিভিন্ন দেশে আছে। মানুষের নজরকে বিভিন্ন দেশের দিকে ছড়িয়ে দিয়ে পাঠিয়ে দিয়ে সে নিজের দেশে আরামায়েশে থাকার জন্য এই প্রপাগান্ডাগুলা সোশ্যাল মিডিয়ায় সে তার নিজের দলের লেসপেন্সারদেরকে দিয়ে দেশে বিদেশে করিয়েছে। আসলে কাউয়া বর্তমানে বাংলাদেশে আছে। আর তারই একটা তথ্য দিয়েছেন ইত্তেফাক পত্রিকা আজকে। ওবায়দুল কাদেরকে সরাসরি যশোর ক্যান্টনমেন্ট থেকে ভারতে পাঠানো হয়েছে। এই যে গল্পটা, এই যে বিষয়টা ছিল, সবটাই নাটক হিসাবে আজকে আমরা দেখতে পাচ্ছি যে ওবায়দুল কাদেরের সর্বশেষ সিম কার্ড মোহাম্মদপুরে সেদিন পাওয়া গিয়েছিল। দুপুর 2:40 দিকে সে মোহাম্মদপুর 5ই অগাস্টে ছিলেন। এরপর থেকে তার সিম কার্ডটা আবারও নতুন করে অ্যাক্টিভ কোথাও বাংলাদেশের সন্ধান পাওয়া গিয়েছে। ইত্তেফাকের এই নিউজ থেকে আমরা এই তথ্যটা পেয়েছি। পাশাপাশি আরো বেশ কিছু জায়গা থেকে এবং সঠিক জায়গা থেকে এই নিউজটা আসছে যে ওবায়দুল কাদের জীবিত বাংলাদেশে আছে। তাকে মৃত্যু ঘোষণা করে আবারও তাকে লুকিয়ে ফেলার জন্য চেষ্টা চলছে তার কিছু পেইড এজেন্ট মিডিয়ার মাধ্যমে। দর্শক, গুরুত্বপূর্ণ একটা তথ্য সামনে আসলো। সেটি হচ্ছে বাংলাদেশের শেখ হাসিনার যেই পলায়ন এবং পতন, সেই সময়কার পরিস্থিতির উপরে ফলকার তুর্ক, তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক, তিনি বলছেন সেনাবাহিনীকে সতর্ক করেছিলাম, ফলশ্রুতিতে পরিবর্তন দেখলাম। অর্থাৎ জুলাই আগস্টে যে ছাত্র জনতার আন্দোলন শুরু হলো, গণঅভ্যুত্থান শুরু হলো, সেই সময় সেনাবাহিনী যাতে
ছাত্র জনতার উপর গুলি না চালাতে পারে, আক্রমণ না করতে পারে, সেই জন্য তাদেরকে সতর্ক করেছিল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন। এবং সেনাবাহিনী সেই সতর্কতাটা মাথায় রেখেছে এবং সেই অনুযায়ী কাজ করেছে। সেই কারণেই একটা পরিবর্তন এসেছে যে সেনাবাহিনীকে তৎকালীন সরকার ব্যবহার করতে পারেনি। খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য, ফলকার তুর্ক নিজেই এটি প্রকাশ করেছেন। এখানে খবরে বলা হচ্ছে, বাংলাদেশে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালে দমন পীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করার পর সরকার পরিবর্তন হয়েছিল বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্ট টক অনুষ্ঠানে ফলকার তুর্ক এই কথা বলেন। বিবিসির ওয়েবসাইটে বুধবার হার্ট টক অনুষ্ঠানের এই পর্ব প্রকাশ করা হয়। সমসাময়িক বিষয় নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক এই অনুষ্ঠানে ফলকার তুর্কের সঙ্গে কথা বলেন বিবিসির উপস্থাপক স্টিফেন সাকার। অনুষ্ঠানে গাজা, সুদান, ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন দেশের পরিস্থিতি তুলে ধরে স্টিফেন সাকার ফলকার তুর্ককে বলেন, আন্তর্জাতিক আইন এবং মূল্যবোধ মেনে সব পরিস্থিতি সমাধানে জাতিসংঘকে ক্ষমতাহীন মনে হচ্ছে। এর জবাব দিতে গিয়ে উদাহরণ হিসেবে বাংলাদেশের প্রসঙ্গ উল্লেখ করেন ফলকার তুর্ক। অর্থাৎ বলছেন যে বিভিন্ন জায়গায় যেভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে তাতে এই হাইকমিশনার বা হাইকমিশন, জাতিসংঘের এই প্রতিষ্ঠান, মানে তার কোনো ক্ষমতা নেই। তখন উদাহরণ হিসাবে তিনি বলছেন যে না, এটা সত্য না। বাংলাদেশের যখন কি ছাত্র জনতা গণঅভ্যুত্থানের সময় সেনাবাহিনীকে নিয়োগ করা হয়েছিল, তখন সেনাবাহিনীকে বাংলাদেশের এই পরিস্থিতি উল্লেখ করে বলা হয়েছিল যে যদি সেনাবাহিনী আক্রমণ করে, গুলি চালায়, হতাহতের ঘটনা ঘটে, মানবাধিকার লঙ্ঘন হয়, তাহলে শান্তিরক্ষী মিশন থেকে সেনাবাহিনীকে, বাংলাদেশের সেনাবাহিনীকে বহিষ্কার করা হবে, প্রত্যাহার করা হবে এবং সেই ব্যাপারে হাইকমিশন উদ্যোগ নেবে। দর্শক দেখেন ফলকার তুর্ক কি বলছেন। আমি আপনাকে উদাহরণ দিচ্ছি যেখানে এটা গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছিল। আমি গত বছরের বাংলাদেশের উদাহরণ দিচ্ছি। আপনি জানেন জুলাই আগস্টে সেখানে ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয়। বাংলাদেশে তখন শেখ হাসিনার সরকার আমলে ছাত্রদের আন্দোলন দমনে ব্যাপক নিপীড়ন চলছিল উল্লেখ করে তিনি বলেন, তাদের জন্য বড় আশার জায়গা ছিল আসলে আমরা কি বলি, আমি কি বলি, আমরা কি করতে পারি এবং আমরা ওই পরিস্থিতির উপর কি আলোকপাত করতে পারি। এটা একটা আশা ভরসা ছিল যে তারা যাতে, অর্থাৎ ওই ছাত্র জনতা আশা করছিল যে জাতিসংঘ একটা পদক্ষেপ নিক। বলছেন যে আমরা প্রকৃতপক্ষে সেনাবাহিনীকে সতর্ক করি, যদি তারা এতে জড়িত হয় তার অর্থ দাঁড়াবে তারা হয়তো আর শান্তিরক্ষী পাঠানোর দেশ থাকতে পারবে না। অর্থাৎ শান্তিরক্ষী মিশনে তারা যে সদস্য সেনা কর্মকর্তা বা সদস্যদেরকে পাঠায় সেটা আর হবে না। ফলশ্রুতিতে আমরা পরিবর্তন দেখলাম। ফলকার তুর্ক বলেন, অধ্যাপক ইউনূস যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব নিলেন, তিনি আমাকে তাৎক্ষণিকভাবে বললেন, আপনি কি একটি তথ্য অনুসন্ধানী দল পাঠাতে পারেন, পরিস্থিতির উপর গুরুত্ব দিতে পারেন এবং সেখানে যা ঘটেছে তা তদন্ত করতে বললেন। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়ে সাথে সাথেই ওই জাতিসংঘের হাইকমিশনার ফলকার তুর্ককে ফোন করেছেন এবং বলেছেন যেখানে যে ঘটনা ঘটেছে সেটার ব্যাপারে আপনারা তথ্য অনুসন্ধানী মিশন পাঠান, অর্থাৎ তদন্তকারী দল পাঠান, পাঠিয়ে এখানকার পরিস্থিতি দেখেন আপনারা। আমরা এগুলি করেছিলাম এবং এটা কার্যত সাহায্য করেছিল। তিনি আরো বলেন, আমি গত বছর বাংলাদেশে গিয়েছিলাম, আমরা একটি অবস্থান নেওয়ায়, আমরা কথা বলাই এবং তাদেরকে সহযোগিতা করায় ছাত্ররা আমাদের প্রতি খুব কৃতজ্ঞ ছিল। দর্শক বুঝতে পারছেন যে তার মানে যে এই যে সেনাবাহিনী যে রাস্তায় নামলো, প্রথম দিকে তাদের তৎপরতাও দেখা গেল, কিন্তু হঠাৎ করে তারা চুপসে গেল, ঘুরে গেল। এই যে বন্দুকের নলটা ঘুরে গেল, এটা এমনি এমনি ঘুরে নেয়। তখন কিন্তু মনে করা হচ্ছিল নিশ্চয়ই হয় মার্কিন যুক্তরাষ্ট্র অথবা জাতিসংঘ এমন কিছু কথা বলেছে বাংলাদেশের সেনাবাহিনীর উদ্দেশ্যে, এমন বার্তা দিয়েছে যার কারণে তারা গুটিয়ে গেছে। এবং বাস্তবত তাই। শুধু 5ই আগস্ট চিন্তা করেন, যেভাবে ঢল নেমেছিল ঢাকা অভিমুখে, তখন যদি সেনাবাহিনী যদি শক্তি প্রয়োগ করতো, কি ভয়ঙ্কর ঘটনা করত। দর্শক, তার মানে এটা প্রমাণ হলো যে বাংলাদেশের এই যে পট পরিবর্তনে জাতিসংঘেরও একটা ভূমিকা ছিল, যে জাতিসংঘ মানুষের পক্ষে দাঁড়িয়েছে, মানবাধিকার লঙ্ঘন যাতে না হয় সে কারণে সেনাবাহিনীকে বার্তা দিয়েছে এবং সেনাবাহিনী সেই বার্তা শুধু গ্রহণ করেনি, রীতিমতো তারা ঘুরে দাঁড়িয়েছে, যার কারণে জনতার বিজয় সম্ভব হয়েছে এবং শেখ হাসিনার পতন সুনিশ্চিত হয়েছে। দর্শক, আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবে। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।